ম্যাথ সমাধানে চলে যাচ্ছি। শুরুতে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা, সেটা হচ্ছে দেখো এই যে সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নের মধ্যে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা একটু দেখবো। এখানে বলা আছে দুইটা কোম্পানি PQR এবং XYZ। সো PQR এবং XYZ এর আমাদের স্থায়ী ব্যয় ছিল, একক প্রতি বিক্রয় মূল্য আছে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আছে। তো এর আগে যখন আমরা আলোচনা করেছি তখন আমরা একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করেছি যে আমাদের একটা আয় বিবরণী আছে, যে আয় বিবরণীটাকে আমরা একটু সুন্দরভাবে দেখবো। দেখো আয় বিবরণীটা কি? আয় বিবরণীটা হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে আমরা ব্যয়গুলাকে যেভাবে ভাগ করব, যেমন হচ্ছে একটু খেয়াল করো, যদি আমরা একটু ব্যাকে চলে যাই তাহলে ব্যাকে গেলে আমরা এই বিষয়টা বুঝবো। এই দিকে তাকাও, আমরা এই চার্টটাকে একটু সুন্দরভাবে বুঝতে পারলে আমরা অঙ্কগুলা খুব সহজে করতে পারবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখো চার্টটাতে কি আছে, চার্টটাতে যেটা আছে ভাইয়া, এটা হচ্ছে আমাদের, খেয়াল করো, আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের কি পাই? টোটাল আয় পাই। তো আয় যদি 100 টাকা হয়, খেয়াল করো, আয় থেকে আমরা কি করব? ব্যয় বাদ দিব। তাহলে ব্যয় ধরো আছে টোটাল 70 টাকা। তাহলে ভাই আমার 30 টাকা কি হবে বলো তো? এই 30 টাকার নাম হবে আমার কি? কর পূর্ব মুনাফা। কি মুনাফা? কর পূর্ব মুনাফা। খেয়াল করবা সবাই। তাহলে আমি যে কর পূর্ব মুনাফা পেলাম সেটা কিভাবে পেলাম ভাই? আমার ব্যবসায় টোটাল আয় থেকে ব্যয় বাদ দিয়ে। সো এখন যে বিষয়টা আমাদের লক্ষণীয়, আমরা এই ব্যয়টাকে দুইটা খাতে ভাগ করব। আমাদের টোটাল মোট ব্যয়টাকে কি করব? মোট ব্যয়টাকে দুইটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, খেয়াল করবা, পরিবর্তনশীল ব্যয়। আরেকটা হচ্ছে স্থির ব্যয়, স্থির ব্যয়। এই দুই ভাগে ভাগ করব। ওকে, তাহলে ব্যয়টাকে আমরা দুই ভাগে ভাগ করব। দেখো একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, আরেকটা হচ্ছে স্থির ব্যয়। ওকে, তো এখন আমি একটু বলি, আমার যে ব্যয় 70 টাকা ধরলাম, আমি ধরলাম সেখানে আমার পরিবর্তনশীল ব্যয় 40 টাকা, স্থির ব্যয় 30 টাকা। তাহলে মোট ব্যয় কত হলো? মোট ব্যয় হলো ভাই 70 টাকা। এটা বুঝছো কিনা? তাহলে আমি আয় থেকে ব্যয় বাদ দিয়েছি আগে একসাথে, এখন আমি এটাকে ভাগ করে করে বাদ দেবো, অন্য কিছু না। তাহলে আমি যদি ভাগ করে এটাকে বাদ দিতে চাই তাহলে আমার পরিবর্তনশীল ব্যয় দাঁড়ায় 40, স্থির ব্যয় 30। তাহলে টোটাল 70 বাদ হয়, তাহলে কর পূর্ব মুনাফা পাবো। সেম কাজটা আমরা এখানে করেছি। আয় বলতে আমরা কাকে বুঝবো ভাইয়া? আয় বলতে আমরা বিক্রয়কে বুঝবো। আয় বলতে আমরা বুঝবো মূলত বিক্রয়কে। তো আমি ধরলাম আমার বিক্রয়ের পরিমাণ 100 টাকা। পরিবর্তনশীল ব্যয় এই 70 টাকা মোট ব্যয়, তার মধ্যে পরিবর্তনশীল ব্যয় কত? 40 টাকা। তা আমি এখান থেকে 40 টাকা বাদ দিব। বাদ দিলে আমার থাকবে কত? 60 টাকা। আর স্থির ব্যয় কত টাকা ভাইয়া? স্থির ব্যয় ধরো 30 টাকা। এখান থেকে আমি 30 টাকা বাদ দিলে আমার কর পূর্ব মুনাফা হবে 30 টাকা। এখান থেকে সাপোজ আমি কর বাদ দিলাম 12 টাকা, তাহলে আমার নেট মুনাফা হবে 18 টাকা। এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের সিস্টেমটা কি দাঁড়ালো? আমাদের আয় মানে বিক্রয়, ব্যয় মানে পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয়, এই দুইটা মিলে মোট ব্যয়। তাহলে এখানেই আমরা সার্থকতা, আমাদের মজা করে আমরা জিনিসটা শিখতেছি যে আমাদের পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় এই দুইটা মিলে হচ্ছে ভাইয়া কি ব্যয়? মোট ব্যয়। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা লাইভে আছো একটু বুঝবা, তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজে পারবা। এখন দেখো তাহলে কি হচ্ছে, আমরা অ্যাকাউন্টিং এ যে কাজটা করতাম আয় থেকে ব্যয় বাদ দিয়ে আমরা মুনাফা বের করতাম, এখানেও সেম কাজ করলাম। আয় থেকে ব্যয় বাদ দিয়েছি, তবে এখানে ব্যয়টাকে আমরা আলাদা করে ফেলছি। ব্যয়টাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা পরিবর্তনশীল ব্যয়, একটা স্থির ব্যয়। তো প্রথমে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হবে, যেটা আসবে সেখান থেকে স্থির ব্যয় বাদ দিলে আমরা মুনাফাটা পাবো, সেখান থেকে কর বাদ দিলে আমরা নেট মুনাফা পাবো। সবাই ক্লিয়ার কিনা বলো তো? এই বিষয়গুলো ক্লিয়ার কিনা একটু জানাও। লাইভে যারা আসো এখানে কোনো প্রবলেম আছে কিনা, বুঝছো কিনা? ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, আমরা বিক্রয় ধরলাম আমার 100 টাকা, পরিবর্তনশীল ব্যয় ধরলাম আমার 40 টাকা। তাহলে আমার এই 100 থেকে 40 মাইনাস করলে কত আসলো ভাইয়া? 60। এটার নাম হচ্ছে সিএম, মানে কন্ট্রিবিউশন মার্জিন, অথবা দত্তাংশ বা অনুদান প্রান্ত। এটাই হচ্ছে সিএম। বিক্রয় খাতে থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা কি পাই ভাইয়া? দত্তাংশ পাই। এখান থেকে যখন আমরা স্থির ব্যয় বাদ দিব তখন আমরা কি পাবো? এখান থেকে ধরো স্থির ব্যয় আমি 30 টাকা বাদ দিলাম, তাহলে আমি পাবো
এই যে বাকি 30 টাকা, এটা হচ্ছে আমার কর পূর্ব মুনাফা। এখান থেকে আমি ধরো 12 টাকা কর বাদ দিলাম, তাহলে আমার নেট মুনাফা পাবো 18 টাকা। সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। তাহলে এখান থেকে কিছু প্রশ্ন আমাদের জেনে নেব আমরা। সেটা হচ্ছে আমাদের বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় মাইনাস করলে আমরা কি পাবো ভাইয়া? কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত বা দত্তাংশ। এবার এই দত্তাংশ থেকে স্থির ব্যয় বাদ দিলে আমরা কি পাবো? মুনাফা পাবো। সবাই ক্লিয়ার কিনা একটু জানাও প্লিজ, একটু জানাও ক্লিয়ার কিনা। ওকে, এরপরে দেখো, এখন বিষয়টা যদি এমন না হয়ে এমন হতো, ধরো এখানে আমাদের খেয়াল করো, আমি এগুলা মুছে দিলাম। আমার এখানে স্থির ব্যয় কত ছিল? 30 টাকা। আমি 30 টাকা মুছে দিলাম। মুছে দিয়ে আমি যদি এইভাবে দেখাতাম জিনিসটা, ধরো স্থির ব্যয় 30 টাকার জায়গায় স্থির ব্যয় যদি 60 টাকা হতো, তাহলে আমার মুনাফা কত হতো? 0। স্থির ব্যয় যদি 60 টাকা হতো, আমার মুনাফা কত হতো? 0। তার মানে এই মুনাফা 0 মানে কি? আমার প্রতিষ্ঠানে কোনো আয়ও হয় নাই, ব্যয়ও হয় নাই। আয় ব্যয় কি হয়ে গেছে? মিলে গেছে। দ্যাটস ওয়াই এটা হতো 0। তখন এটাকেই আমরা বলতাম কি, এটার নামই হতো বিইপি, মানে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। তার মানে ব্রেক ইভেন পয়েন্ট কোথায় এসে হয়? যদি কোনো কারণে আমার মোট আয় আর মোট ব্যয় সমান হয়ে যায়। দেখো, আমার এখানে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে ভাইয়া কত? আমার এখানে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 40, স্থির ব্যয় হচ্ছে 60। তাহলে টোটাল মোট ব্যয় হয়ে গেল 100, আর বিক্রয় আছে 100। তাহলে মোট আয় আর মোট ব্যয় সমান, মানে আমার মুনাফা 0। এটাকে আমরা বলবো বিইপি। বিইপি মানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিক্রয়। এই সমচ্ছেদ বিক্রয় হচ্ছে সেটাই যে বিন্দুতে আমাদের আয় ব্যয় কি হয়? সমান হয় বা মিলে যায়, বা আয় ব্যয় শূন্য হয়, সেটাকে আমরা বলবো সমচ্ছেদ বিন্দু। তাহলে সমচ্ছেদ বিন্দু জিনিসটা কিভাবে আসবে? তোমাদের যদি কেউ বলে, তাহলে একটা টেকনিক বলবো, সেটা হচ্ছে যেখানে আমাদের টোটাল আয়, ধরো আয় হচ্ছে 100 টাকা বিক্রয়, এবার টোটাল ব্যয়ও আমাদের কত হবে? 100 টাকা হবে। সে 100 টাকা দুইভাবে হতে পারে। ধরো আমার পরিবর্তনশীল ব্যয় হলো 60 টাকা, আমার স্থির ব্যয় হলো ধরো 40 টাকা। ওকে, তাহলে এখান থেকে 60 গেলে মাইনাস থাকবে 40, 40 থেকে 40 গেলে 0। দ্যাটস ওয়াই এই সাবজেক্টটা কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে? এটা মূলত ফাইন্যান্সের অধ্যায়, তবে এই অধ্যায়টা আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দুইটা অধ্যায়। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে এটা আমাদের তৃতীয় অধ্যায় এবং দশম অধ্যায়, মানে এই অধ্যায়টা আমাদের অ্যাকাউন্টিং এও আছে, ফাইন্যান্সও আছে। সো এই অধ্যায়টাকে আমরা স্কিপ করতে পারবো না। যাদের ফাইন্যান্স নাইও তাদেরও এই অধ্যায়টা করতে হবে, কারণ অ্যাকাউন্টিং এটা আছে সেকেন্ড পেপারে। ওকে, সো আমরা এখানে এই চারটা দিয়েই সব অঙ্ক করবো, সেজন্য আমি রিকোয়েস্ট করব এই চারটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। তাহলে আমরা বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় মাইনাস করব। আমি ধরলাম বিক্রয় 100, পরিবর্তনশীল ব্যয় 60। তাহলে আমার দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন আসবে কত ভাইয়া? 100 থেকে 60 মাইনাস করবা 40। এই 40 থেকে ধরলাম আমার স্থির ব্যয় হচ্ছে 30, তাহলে আমার মুনাফা আসবে 10 টাকা। কথা বুঝতে পেরেছ? এখন যদি এমন হয়, এখন যদি বিষয়টা এমন হয় যে আমার এখানে স্থির ব্যয় 40 টাকা হয়ে যায়, সাপোজ স্থির ব্যয় এখানে আমার 40 টাকা হয়ে গেল, তাহলে আমাদের হয়ে যাবে বিইপি, কারণ আমার তখন মোট আয় আর মোট ব্যয় সমান, আর মুনাফা তখন হয়ে যাবে 0, কারণ তখন আমার মুনাফাটা হয়ে যাবে 0। তার মানে আমার কেন মোট আয় আর মোট ব্যয় সমান? কারণ আমি দেখলাম আমার পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 60 টাকা আর স্থির ব্যয় হচ্ছে 40 টাকা। তার মানে আমার মোট ব্যয়, এই দুইটা মিলে তো আমার মোট ব্যয় হয়। মোট ব্যয়ও 100, আর বিক্রয় হচ্ছে আয়, আমার আয়ও 100। আর আয় আর ব্যয় যে বিন্দুতে সমান হয় সেটাই হচ্ছে সমচ্ছেদ বিন্দু বা বিইপি। তাহলে বিইপি মানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিক্রয়। এটা কিভাবে পাবো? এটা পাবো যখন আমাদের এই অনুদান প্রান্ত বা দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন আর স্থির ব্যয় কি হয়ে যায়? সমান হয়ে যায়। সেজন্য বিইপির একটা সূত্র আমরা প্রয়োগ করব। বিইপি যদি এককে বলে, তখন আমরা কি করব? বিইপি সমান হয় কোথায়? এই স্থির ব্যয় আর কন্ট্রিবিউশন মার্জিন সমান হলে। সেজন্য আমরা কি করব? বিইপি এককে বের করতে গেলে আমরা স্থির ব্যয়কে যেহেতু একক বলছে, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করব। একক প্রতি সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা কি করব? ভাগ করব। কাকে? এই স্থির ব্যয়কে, এই 40কে
এই 40 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? বিইপি একক পাবো। বুঝতে পেরেছো কিনা? তাহলে এখান থেকে আমরা তিনটা বিষয় শিখলাম। প্রথমত বলছে, তোমাকে বলবে যে দত্তাংশ বের করো বা কন্ট্রিবিউশন মার্জিন বের করো। তাহলে আমরা কি করব? আমরা ডিরেক্ট বিক্রয় থেকে ডিরেক্ট আমরা কি করব? পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যেটা পাবো সেটাই দত্তাংশ বা অনুদান প্রান্ত। সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও তো। সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও প্লিজ। তো এই হচ্ছে আমাদের আজকের বেসিক আলোচনা ছিল। আমরা একটা অঙ্ক করবো। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন আমরা যেটা পেলাম, এই স্থির ব্যয়টা আমরা যখন স্থির ব্যয় আর কন্ট্রিবিউশন মার্জিন ধরো সমান হয়ে যায়, তখন আমাদের মুনাফা হয় জিরো। এটাকে আমরা বলি অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্সের ভাষায় বিইপি। বিইপি মানে ব্রেক ইভেন পয়েন্ট। আর বিইপি যদি ইউনিটে বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব? বিইপি যদি এককে বের করতে চাই তখন আমরা কি করব? এই স্থির ব্যয়কে একক প্রতি কন্ট্রিবিউশন দ্বারা কি করব? ভাগ করে দেব, একক প্রতি কন্ট্রিবিউশন দ্বারা। আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি। আর কন্ট্রিবিউশন পাবো কিভাবে? বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে। আশা করি আমাদের বিষয়টা ক্লিয়ার। এই চারটা যারা পারবা তারা অঙ্ক খুব সহজে পারবা। আর একটা বিষয় মাথায় রাখবা, যদি তোমাকে বলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, তখন কি করব? আমরা এই কন্ট্রিবিউশন মার্জিনকে বিক্রয় দ্বারা আবার ভাগ করে দেব, তাহলে আমরা অনুপাতটা পেয়ে যাব। এগুলো সহজ জিনিস, আমরা অঙ্ক করতে গেলে এখন ক্লিয়ার হয়ে যাব বিষয়টা। দেখো, আমি ডিরেক্ট অঙ্কে চলে যাচ্ছি, যেটা তোমাদের জন্য হেল্প করবে। আমরা অঙ্কে চলে যাব এখন। একটা অঙ্ক সলভ করব আজকে। অঙ্ক থেকে আমরা বুঝে যাব আমাদের অঙ্কগুলা কিভাবে করতে হবে। ওকে, সো যারা আমার পিডিএফটা চাও তারা কিন্তু ক্লাস করতে হবে, না হলে স্পেশাল পিডিএফটা দেবো না। তো অনুশীলনের আমরা 1 নাম্বার অঙ্কটা করব আজকে। 1 নাম্বার অঙ্কে আমাদের দুইটা কোম্পানি আছে। কি বলছে ভাইয়া? বলছে PQR এবং XYZ। এদের সিলেট বোর্ড 2019 সালের অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে স্থির ব্যয় দেওয়া আছে টাকায়, আর একক প্রতি বিক্রয় মূল্য আছে, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আছে, দুইটা কোম্পানিরই। এখন আমাদের বলছে দত্তাংশ বলতে কি বুঝো ক্ষতে। তো দত্তাংশ কি ভাইয়া? দত্তাংশ হচ্ছে আমাদের লিখবা যে বিক্রয় থেকে কি বাদ দিব? পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে দত্তাংশ বা অনুদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিন বা অবদান প্রান্ত। ওকে, বা বিক্রয় মুনাফা অনুপাত, অনেক নাম আছে এটার। এটাই হচ্ছে দত্তাংশ। খ নাম্বারটা আমাদের হলো PQR এর সমচ্ছেদ বিন্দু বের করতে বলছে। সমচ্ছেদ বিন্দু। তো ভাইয়া সমচ্ছেদ বিন্দু কিভাবে বের করতে হয় আমরা জানি। PQR এর কাছে যাব। সমচ্ছেদ বিন্দু মানে কি? সমচ্ছেদ বিন্দু এককে বের করতে বলেছে। তো এককে বের করা মানে হচ্ছে আমরা কিভাবে লিখবো, এই দেখো, সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু ব্র্যাকেটে কি লিখবো? একক। আমাদের এককে বের করতে হবে। তো এককে আমরা কিভাবে বের করব? হ্যাঁ, এককে বের করবো আমরা স্থির ব্যয়কে। আমাদের যে স্থির ব্যয় আছে, স্থির ব্যয়কে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করব। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন, খেয়াল করো। এখন এই অঙ্কে আমাদের স্থির ব্যয় কত? এই অঙ্কে আমাদের স্থির ব্যয় হচ্ছে PQR এর বলেছে, তাহলে 70,000। 70,000 লেখো। এই 70,000 থেকে কত দ্বারা ভাগ করব? কন্ট্রিবিউশন মার্জিন। তো কন্ট্রিবিউশন মার্জিন আমরা কিভাবে পাবো? এই যে বিক্রয় 60 টাকা একক প্রতি, পরিবর্তনশীল ব্যয় কত? 25 টাকা। তাহলে বিক্রয় থেকে এই পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাবো। তাহলে 60 থেকে 25 বাদ দিলে আমাদের হবে কত? 35। তার মানে 70,000কে 35 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে 2,000 একক। কথা বুঝতে পেরেছ? এটাই হচ্ছে আমাদের একক, সমচ্ছেদ বিন্দু একক। তাহলে সমচ্ছেদ বিন্দু একক মানে হচ্ছে আমাদের এই স্থির ব্যয়টাকে, বা এটারও করলে স্থির ব্যয়টাকে কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করবো একক প্রতি। সেটা পাবো কিভাবে? আমাদের বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় মাইনাস করলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাবো। সহজ একটা অঙ্ক। তাহলে গ নাম্বার প্রশ্নটার অ্যান্সার আমাদের কি ছিল? আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে PQR এর সমচ্ছেদ বিন্দু বের করো। তো PQR এর সমচ্ছেদ বিন্দু আমরা কিভাবে বের করেছি সেটা এখানে দেখাচ্ছি। দেখো, আমাদের অঙ্কে যেটা ছিল, আমাদের অঙ্কে ছিল কি? সমচ্ছেদ বিন্দু। তো এখানে আমাদের কি ছিল? বিক্রয় মূল্য ছিল আর পরিবর্তনশীল ব্যয় ছিল। তো বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা, পরিবর্তনশীল ব্যয় হচ্ছে একক প্রতি 25 টাকা। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন হবে কত? 35।
তাহলে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন আমরা কত পেলাম 35। তো আমাদের সমচ্ছেদ বিন্দু একক বের করতে হয় কিভাবে? স্থির ব্যয়কে আমি দেখিয়েছি কেন ভাগ করতে হয়, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করতে হয়। তাহলে অঙ্কে স্থির ব্যয় 70,000, একক প্রতি কন্ট্রিবিউশন ব্যয় পেলাম আমরা 35। সো আমাদের এই 70,000কে 35 দিয়ে ভাগ করলে আমাদের 2,000 একক সমচ্ছেদ বিন্দু। এটার মানে হচ্ছে আমি যদি 2,000 একক মাল বিক্রি করি তাহলে আমার প্রতিষ্ঠানের আয়ও হবে না, লাভ ক্ষতিও হবে না, লাভও হবে না, আমার প্রতিষ্ঠানের মুনাফা হবে শূন্য। আর যেখানে গিয়ে মুনাফা শূন্য হয় সেটাই হচ্ছে সমচ্ছেদ বিন্দু। এটা হচ্ছে ঘ নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা লাস্টের অঙ্কটা করব। ঘ নাম্বারে কি বলেছে দেখো, ঘ নাম্বারে বলেছে তোমাকে, এটা একটু প্রশ্নটা পড়তে হবে। বলছে সমচ্ছেদ বিন্দুর বিবেচনায়, সমচ্ছেদ বিন্দুর বিবেচনায় কোন কোম্পানি অধিক লাভজনক? মাথায় রাখবো, আমি যেখানে কম বিক্রি করে খরচ তুলতে পারবো সেটাই হচ্ছে আমার জন্য লাভজনক হবে। তাহলে এখন এই কোন কোম্পানি লাভজনক? আমরা তো এই কোম্পানির সমচ্ছেদ বিন্দু দেখেছি 2,000 একক। তাহলে আমরা কি করতে হবে? আমাদের করতে হবে পি কিউ আর এর তো আমরা সমচ্ছেদ বিন্দু দেখেছি, তাহলে আমাদের কার সমচ্ছেদ বিন্দু লাগবে? যেহেতু আমি পি কিউ আর এর সমচ্ছেদ বিন্দু জানি, কত একক একটু আগে গতে বের করলাম, এই যে পি কিউ আর এর সমচ্ছেদ বিন্দু আমরা 2,000 একক বের করলাম। তাহলে এখন আমরা এক্স ওয়াই জেড এর সমচ্ছেদ বিন্দু বের করব। তাও একই রকম ভাবে এক্স ওয়াই জেড এর স্থির ব্যয় কত? 1,00,000। আর একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত হবে? এই 70 থেকে 35 মাইনাস করলে 35 ভাগ করো, দেখবা আসবে 2,857 বা 58 একক। তাহলে দেখো এই কোম্পানির আমাদের সমচ্ছেদ বিন্দু কত আসে? 2,857 একক বা 58 একক বিক্রি করলে আমার কি হয়? খরচটা উঠে আসে। আর এই কোম্পানির ক্ষেত্রে আমার বিক্রি করা লাগে 2,000 একক। তাহলে কোন কোম্পানি আমার জন্য লাভজনক? অবশ্যই পিটিউআর, কারণ এখানে আমি কম বিক্রি করলে আমার খরচটা উঠে আসে। সমচ্ছেদ বিন্দুর মেইন কথাই হচ্ছে এটা। তাহলে আমার ডিসিশন নিতে গেলে আমি যেহেতু পি কিউ আর এর সমচ্ছেদ বিন্দুটা বের করেছি আগে, এখন আমার এক্স ওয়াই জেড এরটা বের করতে হবে। তো একই সিস্টেম একইভাবে করো, হয়ে যাবে। তাহলে আমরা গত করেছি, এবার ঘ নাম্বার আসো। ঘ নাম্বার অঙ্কটা আমরা কিভাবে করব দেখো ভাইয়া। গত আমরা পেয়েছি কত একক? গতে কিন্তু আমরা এই যে দেখো গটা কিভাবে করেছি, আমি আবারও বলছি। স্থির ব্যয়কে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করেছি। স্থির ব্যয় 70, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে এই যে বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় মাইনাস করলে কন্ট্রিবিউশন মার্জিন। 70,000কে 2,035 দিয়ে ভাগ করে 2,000 একক পেয়েছি আমরা ঘতে। এবার আমরা ঘতে চলে যাব। ঘতে যা গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের অবস্থান কিরকম। আমরা একটু আগে দেখিয়েছি, তারপর আমরা ঘতে যাব। দেখো এক্স ওয়াই জেড এর সমচ্ছেদ বিন্দু যদি আমরা বের করতে চাই তাহলে বের করব কিভাবে? একই সূত্র, স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। তো একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, এখন এখানে স্থির ব্যয় তো একই রকম 1,00,000 টাকা লিখে ফেলবো, এই কোম্পানির যা আছে তা। আর একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, এই কোম্পানির বিক্রয় মূল্য 70 কিন্তু পরিবর্তনশীল ব্যয় 35। তার মানে এখানেও কিন্তু আলটিমেটলি আমাদের একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত হচ্ছে? 35 হচ্ছে। তাহলে 1,00,000কে আমি যখন 35 দিয়ে ভাগ করব তখন 2,857.14। যেহেতু এটা বিক্রয় একক, একক কখনো পয়েন্টে আসতে পারবে না, সেজন্য আমরা এটাকে কি লিখলাম? 2,858 একক। এখন কি দেখো, তোমার পি কিউ আর এর ক্ষেত্রে আমার কত একক বিক্রি? সমচ্ছেদ বিন্দুর পরিমাণ হচ্ছে 2,000 একক, আর এখানে হচ্ছে 2,858 একক। তাহলে কোনটা গ্রহণ করব? অবশ্যই যেহেতু পি কিউ আরে আমার কম বিক্রি করা লাগবে সেহেতু এটা গ্রহণ করবো। আমরা সিদ্ধান্ত টেবিলে যাব এবার যে আমি কোন কোম্পানিটা গ্রহণ করব। দেখো খুবই সহজ একটা বিষয়, কোন কোম্পানি গ্রহণ করব যদি বলা হয় সেটা হচ্ছে, দেখো পি কিউ আর এর সমচ্ছেদ বিন্দু হচ্ছে 2,000 একক, এক্স ওয়াই জেড হচ্ছে সমচ্ছেদ বিন্দু 2,858 একক। তাহলে সমচ্ছেদ বিন্দুর বিবেচনায় পি কিউ আর কোম্পানি অধিকতর লাভজনক হবে। কেন? কারণ এক্ষেত্রে তুলনামূলক কম সংখ্যক বিক্রয় করে আমরা স্থায়ী ব্যয় উঠাতে পারবো। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছি সবাই? আমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? আমি যেহেতু স্টুডেন্টের রেসপন্স কম, আমি আর অঙ্ক করাবো না। আমরা প্রথম যে অঙ্কটা করলাম আজকে, এই অঙ্কটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা আমি একটু জানতে চাই। তাহলে আমাদের এখানে এই যে সিলেট বোর্ড 2019 সালে যে প্রশ্ন এসেছে যে আমাদের একাধিক কোম্পানি দেওয়া আছে, কোম্পানি দিয়ে তোমাকে কি বলছে? তোমাকে ক খ তোমরা দেখে নিলেই পারবা। আমার এখানে আছে মিশ্র নগদ প্রবাহ কি, হ্যাঁ, আর দত্তাংশ কি আমরা বলেছি, বিক্রয় থেকে সমর্থন বিদ্যুৎ বাদ দিয়ে, সরি, পরিবর্তনশীল ব্যয় বাদ দিলেই আমরা
কি পাই, দত্তাংশ পাই এই বৃত্ত থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে। বলছে পি কিউ আর এর সমচ্ছেদ বিন্দু এককে বের করতে, আর সমচ্ছেদ বিন্দু বিবেচনায় কোনটা লাভজনক এটা করতে গেলে আমার এক্স ওয়াই জেড এরটাও লাগবে। এভাবেই আমরা অঙ্কগুলা করব। ওকে, তাহলে এক্স ওয়াই জেড ভালো হবে না, এক্স ওয়াই জেড ভালো হবে না, পি কিউ আর ভালো হবে। কেন ভালো হবে খেয়াল করো, পি কিউ আর এর সমচ্ছেদ বৃত্ত হচ্ছে 2000 একক, আর এক্স ওয়াই জেড এর হচ্ছে 2858 একক। এখন আমার সমচ্ছেদ বিন্দু মানে কি, যে পরিমাণ বিক্রি করলে আয় ব্যয় কি হবে, সমান হবে, বা আমার কোনো ক্ষতি হবে না, আমার ক্ষতিটা উঠে আসবে। তার মানে আমি এই কোম্পানির 2000 একক মাল বিক্রি করলে ক্ষতি উঠে আসে, আর এই কোম্পানির ক্ষেত্রে একটু বেশি বিক্রি করা লাগে ক্ষতি উঠানোর জন্য। তাহলে কোনটা ভালো, যেখানে আমি কম বিক্রি করে ক্ষতিটা উঠাতে পারবো সেটাই আমার জন্য ভালো। দ্যাটস ওয়াই আমাদের কি হবে, আমাদের কি হবে, পিকিউআর লাভজনক হবে। তো এইরকম ভাবে চাইলে তোমরা পরের অঙ্কটাও করতে পারো, সেম অঙ্ক। দেখো এত সহজ অঙ্ক এই অধ্যায়ের অঙ্কগুলা, এত মজা করে করে শিখবা, মানে তোমার কাছে খুবই ইজি মনে হবে। আমি জাস্ট 1 মিনিটে বলে দিই। ধরো এই যে 2 নাম্বার অঙ্কটা, এখন এখানে বলছে সমচ্ছেদ বিন্দু একক এবং টাকায়। আমি জাস্ট নর্মালি বলি, আমি এটা করাবো না, তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। বলছে উৎপাদনকারী প্রতিষ্ঠান একটা কলমের বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 12 টাকা। ভাইয়া এখান থেকে আমরা কি বের করতে পারবো, একক প্রতি সিএম, একক প্রতি সিএম বা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন অথবা একক প্রতি দত্তাংশ। তো একক প্রতি দত্তাংশ এখানে কত হবে, যেহেতু পরিবর্তনশীল ব্যয় কত টাকা, 20 টাকা, আর সরি বিক্রয় 20 টাকা আর পরিবর্তনশীল ব্যয় 12 টাকা, তার মানে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে আমার 8 টাকা। খুবই সহজ। এবার আমাকে বলছে স্থির ব্যয় আছে 20,000, তো আমি কি করবো, সমচ্ছেদ বিন্দু এককে যদি বের করতে চাই, আমি স্থির ব্যয়কে এই 20,000কে জাস্ট 8 দিয়ে ভাগ করে দেব। তাহলে কি করব, আমার সমচ্ছেদ বিন্দু এককে যদি বের করতে চাই, সমচ্ছেদ বিন্দু, খেয়াল করো, সমচ্ছেদ বিন্দু একক যদি এককে বের করতে চাই, তো আমি কি করব, আমার এই স্থির ব্যয় আছে 20,000, এটাকে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন মানে 8 টাকা দিয়ে ভাগ করে দেব। কথা কি বুঝছো, তার মানে কত হবে 2,500 সমচ্ছেদ বিন্দু একক। আর টাকায় বলছে তো, তাহলে সমচ্ছেদ বিন্দু আমার কত একক পেলাম, 2,500, আর প্রত্যেক একক বিক্রি করতেছি আমি কত টাকা করে, এই যে বিক্রয় মূল্য 20 টাকা করে, এটাকে 20 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হয় 50,000 টাকা। এটাই হচ্ছে সমচ্ছেদ বিন্দুর টাকা, খুবই সহজ। তাহলে টাকা বের করতে বলে আমি এককে জাস্ট বিক্রয় মূল্য দ্বারা গুণ করে দিলে টাকা হয়ে যাবে। এটাই হচ্ছে বিষয়। তাহলে এই জাতীয় অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারবো। তাহলে এই অঙ্কের সমচ্ছেদ বিন্দু একক কত আসলো, এই অঙ্কের সমচ্ছেদ বিন্দু একক আসলো 2,500, আর টাকা আসলো কত, 50,000। দেখো আমরা অঙ্কটা কিভাবে করেছি, সেম অঙ্ক, কোনো সমস্যা নাই। আমাদের বলছে একক প্রতি স্থির ব্যয় 20,000, বিক্রয় মূল্য 20 টাকা, পরিবর্তনশীল ব্যয় 12, তার মানে আমাদের দত্তাংশ বা সমচ্ছেদ কি বলে কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 22 মাইনাস 12 সমান 8 টাকা। এবার আমাদের সমচ্ছেদ বিন্দু একক কি করবো, স্থির ব্যয়কে একক প্রতি দত্তাংশ দিয়ে ভাগ করবো, 2,500 একক হয়ে যাবে। এখন তোমাকে টাকা বলছে না, তো টাকা বললে এই 2,500 একককে আমার বিক্রয় মূল্য 20 টাকা, এটা দিয়ে গুণ করে দিব, 50,000 টাকা হয়ে যাবে। শেষ, খেলা শেষ। খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক, খুব সহজে আমরা এই অঙ্কগুলা করতে পারবো। এই যে টাকা বের করতে বলছে কত, এই যে আমার টাকা বের করতে বলছে, সমচ্ছেদ বিন্দু একক হচ্ছে 2500, আর একক প্রতি বিক্রয় মূল্য 20 টাকা, গুণ করলে 50,000 টাকা হবে। এই অঙ্কের গ নাম্বারটা একটু ইন্টারেস্টিং, খুবই সহজ, কিন্তু তোমার কাছে মনে হবে একই অঙ্ক, জাস্ট এখানে বলছে দেখো, যদি একক প্রতি বিক্রয় মূল্য 10% বৃদ্ধি পায়, 10%, তো আমাদের একক প্রতি বিক্রয় মূল্য এখানে কত টাকা, 20 টাকা। এটা 10% বৃদ্ধি মানে এটার সাথে 10% যোগ করবে, তো 20 টাকার 10% কত, 2 টাকা। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য হয়ে যাবে 22 টাকা। বিষয় হচ্ছে এরকম, যেহেতু আমার বলছে 10% বৃদ্ধি, তাহলে বিক্রয় 20 টাকার সাথে এই 20-এর 10% আমরা কি করব, যোগ করে দিব। তো 20 টাকার সাথে 20-এর 10% কত, 2 টাকা, যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব, 22 টাকা। মানে আমাকে জাস্ট একক প্রতি বিক্রয় মূল্যটা বাড়লে সমচ্ছেদ বিন্দু কি হয় সেটা দেখাতে বলছে, বাকি সব সেম। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য এখন আমরা কত ধরবো, 22, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত, 12, তার মানে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন হবে এখন 10, আর স্থির ব্যয় আছে 20। তাহলে এখন আমরা সমচ্ছেদ বিন্দু বের করলে কি হবে, এই যে সমচ্ছেদ বিন্দু বের করলে 20,000কে আমরা 10 দিয়ে ভাগ করবো, 2,000 একক হয়ে যাবে। মানে এখন আমাদের কি হয়ে যাচ্ছে, 2,000 একক, সমচ্ছেদ বিন্দুটা কমে যাচ্ছে। এটাই হচ্ছে কথা। তো আমাকে বলছে যে সমচ্ছেদ বিন্দুর উপর কি প্রভাব পড়বে, তো সেটা আমি এখানে জাস্ট 1 নিমেষে দেখাই দিচ্ছি, সেম অঙ্ক, নতুন কোনো কিছু নেই। যে আমাদের আগে সমচ্ছেদ বিন্দু ছিল কত, 2500 একক, এখানে কত একক হয়, এখানে 2,000 একক হয়। দেখো কিভাবে, আমাদের একটু আগে আমি দেখিয়েছি, আমার এখানে
বিক্রয় মূল্য হচ্ছে 22 টাকা হবে, কারণ কি আমার ওই 20 টাকার সাথে 20 টাকার 10% কি করতে হবে, যোগ করতে হবে, বৃদ্ধি করতে বলছে। সো 20 আর 2 কত হয়, 20 + 2 = 22। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য 22 টাকা, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আগেরটাই ধরবো 12 টাকা। তাহলে দত্তাংশ হবে কত, একক প্রতি দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন হবে 10। তাহলে আমার সমচ্ছেদ বিন্দু একক কি হবে, স্থির ব্যয়কে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করলে 2000 একক হবে। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের কন্ট্রিবিউশন মার্জিনটা বাড়ার কারণে আমাদের সমচ্ছেদ বিক্রয়টা আগের চেয়ে একটু কমে গেছে, এটাই ডিসিশন। ওকে, আর কোনো কিছু নয়। তার মানে আমি কি করতে পারবো, যদি একক প্রতি বিক্রয় মূল্য বাড়ে, তখন আমার পূর্বের তুলনা, আগে আমরা বিক্রি করেছি কত একক, আগে আমরা 2500 একক বিক্রি করা লাগতেছিল, এখন আমরা 2000 একক বিক্রি করতেছি। তার মানে 500 একক কম বিক্রি করে আমি কি করব, আমার স্থির ব্যয়টা তুলতে পারবো। এটাই হচ্ছে কথা। সো আজকের ক্লাসে আমি দুইটা অঙ্ক তোমাদেরকে দেখালাম, সমচ্ছেদ বিন্দু সংক্রান্ত বা সমচ্ছেদ বিক্রয় সংক্রান্ত। এই দুইটা অঙ্ক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই অঙ্কগুলো শেখার জন্য আমরা ওই আয় বিবরণীটা মনে রাখবো, কোনটা, যেখানে আমরা বলেছি আমাদের কি করব, এই যে বিক্রয়, বিক্রয় থেকে আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দেব, বাদ দেওয়ার পর আমরা কি পাবো, দত্তাংশ বা অনুদান প্রান্ত। এখান থেকে আমরা স্থির ব্যয় বাদ দিলে আমরা কি পাবো, মুনাফা পাবো। এই টেকনিকটা মাথায় রাখলে আমরা বাকি সব করতে পারবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাসটা আমাদের এখানেই সমাপ্ত করব, কারণ লাইভে তোমাদের একেবারেই উপস্থিত কম। আমি আশা করব সামনে থেকে তোমরা অবশ্যই সামনের ক্লাসগুলোতে লাইভে উপস্থিত থাকবা, বন্ধু বান্ধবকে নিয়ে ক্লাসে থাকবা, তাহলে আমাদের জন্য সবার